ক্লাসে ফার্স্ট যে ক্লাসে সেখানে আমরা ইন্ট্রোডাকশন ডিসকাস করেছিলাম, যার মধ্যে কি সিলেবাস হবে, কি এক্সাম থাকে সেই ওরিয়েন্টেড আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, অডিও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে যে অডিওসের প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না, কোনো যদি প্রবলেম হয় অবশ্যই জানাবে। দেখো, আগের যে লাস্ট যে প্রাইমারি টেট হলো, যেটা অনেকের ক্ষেত্রে অনেকটা সারপ্রাইজিং ব্যাপার ছিল, যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড ভীষণ হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়েছে। সেটা প্রত্যেকেই কম বেশি জানো, যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু রীতিমতো একটা হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়েছে। তো সেই কারণে সেখানের মধ্যে দেখো একটা জিনিস প্রথমে মনে হচ্ছিল কি, যে এটা পুরো সি টেটের ধাঁচে হবে। তো হ্যাঁ, সি টেটের মতোই হয়েছে, কিন্তু সি টেট থেকে কি আলাদা কোশ্চেন হয়েছে। সিটেট এর ক্ষেত্রে কি হয়, যে দুটো অংশ থাকে, একটা যে সাবজেক্ট, মানে সেটা ম্যাথ বলো বা বেঙ্গলি বলো বা ইভিএস বলো, সবকিছু একটা সাবজেক্ট, প্লাস যে পেডাগগি, দুটো পোর্শন থাকে। সিটেটে কি হয়, যে সাবজেক্ট থেকে যে কোশ্চেন গুলো থাকে সেগুলো ভীষণ ইজি থাকে, সহজ থাকে, মানে এত টাফ সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে না। আর পেডাগগি মোটামুটি মডারেট থাকে। তো সেইভাবে আমরা মোটামুটি প্রিপারেশন করেছিলাম। কিন্তু লাস্ট যে টেট, প্রাইমারি টেট পরীক্ষা হলো, সেখানে আমরা একটা জিনিস দেখলাম এবং দেখে যেটা ভালোভাবেই বুঝলাম, যে সাবজেক্ট থেকে কোশ্চেন ইজি আসবে না, রীতিমতো হার্ড লেভেলের কোশ্চেন আসবে। পেডাগগি মোটামুটি মডারেটই থাকবে, এটা আমরা বলতে পারি। পেডাগগি খুব একটা হার্ড হবে না, মডারেটই থাকবে। কিন্তু সাবজেক্ট থেকে রীতিমতো হার্ড কোশ্চেন থাকবে। অর্থাৎ যেখানে যদি ম্যাথ হয়, ম্যাথের কোশ্চেন রীতিমতো হার্ড থাকবে সাবজেক্টের, এবার পেডাগোগি তার সাথে যেটা থাকবে সেটা তো থাকবে। অর্থাৎ আমাদের যে সাবজেক্টটা পড়তে হবে, টেটের ক্ষেত্রে যে সাবজেক্টটা পড়তে হবে, সেটা কিন্তু আমাদের হার্ড ভাবে পড়তে হবে, মানে প্রচন্ড সিরিয়াস ভাবে কিন্তু পড়তে হবে। এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, সেটা ম্যাথ বলো, ইভিএস বলো বা বা দেখো, যেমনি বেঙ্গল ইংলিশের ক্ষেত্রে হার্ড আর এর ক্ষেত্রে সেভাবে পার্থক্য করাটা চাপের ব্যাপার, কারণ ওই প্রোজ থেকে কোশ্চেন থাকবে। এবার গ্রামার থাকবে, গ্রামারের মধ্যে হার্ড বা মানে ইজি বা মডারেট বের করা খুব চাপের ব্যাপার। কিন্তু ম্যাথ, ইভিএস এগুলোর ক্ষেত্রে হার্ডনেসটা কিন্তু রীতিমতো বেশি থাকে। তার কারণ বেশিরভাগ যে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড আর্টস থাকে, সেই কারণে ম্যাথ তাদের ক্ষেত্রে একটা প্রবলেমের জায়গা ক্রিয়েট করতে পারে। সেটা মাথায় রেখে আমাদের কিন্তু যেগুলো পড়তে হবে, তো সেটা কিন্তু আমাদের একটু হার্ড লেভেলের পড়াশোনা করতে হবে। তো সেই হিসাবে আমরা যে ফার্স্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে আমাদের ইকোলজি। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার আমরা পড়বো ইকোলজি, যেটাকে আমরা বাস্তুবিদ্যা বলে থাকি, বাস্তুবিদ্যা বা বাস্তববিদ্যা হিসেবে কনসিডার করি বা বলে থাকি, ইকোলজি। এবার এখানের ক্ষেত্রে ইকোলজি চ্যাপ্টারের মধ্যে একটা কথা আমি তোমাদেরকে এটাই বলবো, যে স্যার ইকোলজি আমি পড়লাম, এবার ইকোলজির মধ্যে আমি এমন কিছু জিনিস এক্সট্রা পড়াবো যেগুলো তোমরা বলবে স্যার এগুলো তো ইকোলজি চ্যাপ্টারের মধ্যে নেই, এটা মনে হবে। কিন্তু আমি যেভাবে তোমাদের একটা সিলেবাস ভেঙে দেবো, তোমরা সেভাবেই কিন্তু পড়বে। তার কারণ তোমরা যদি বই খুঁজে বই ভেবে ইকোলজি পড়তে যাও, পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেমের মধ্যে সবসময় পড়বে। অর্থাৎ আমি এর মধ্যে যে যে টপিক গুলো বলবো বা যে যে টপিক গুলো এর মধ্যে পড়াবো, সেগুলো সম্পর্কে দেখবো। অর্থাৎ তার মধ্যে কিছু জিওগ্রাফির পোর্শনও তার মধ্যে আসবে, কিছু তোমার মানে তোমার বায়োলজির কিছু কিছু পোর্শন আসবে। অর্থাৎ এর মধ্যে অনেক কিছু জিনিস এক্সট্রা এন্টার হবে, যেগুলো আমি ইকোলজির মধ্যে দিচ্ছি। Okay? তো প্রথমে, তো সেই হিসাবে মাথায় রেখে কিন্তু একটু বেটার ভাবে আমাদের করতে হবে। আর সবাই খাতা পেন নিয়ে বসবে, নোট ডাউন করবে। নোটস পিডিএফ পরে পাবে, পরে দেওয়া হবে, এখন দেওয়া হবে না। এখন ক্লাসের মধ্যে যেগুলো আমি লেখাবো সেগুলো নোট ডাউন করবে। ওকে, পিডিএফ তোমরা পরে পাবে, এখন কিন্তু পিডিএফ তোমরা পাবে না। ওকে, এটা মাথায় রাখ। তো যাই হোক, ইকোলজির মধ্যে প্রথমেই যেটা আমাদের একটা কোশ্চেন হিসেবে পড়ে, যে ইকোলজি কথাটা প্রথম কে ব্যবহার করেছিল, এটা আমরা প্রত্যেকেই জানি। 1869, 1869 সালে একজন জার্মান বিজ্ঞানী ছিল, তার নাম ছিল আর্নেস্ট হেকেল। একজন জার্মানি বিজ্ঞানী ছিল, তার নাম ছিল আর্নেস্ট হেকেল। এভাবে কোশ্চেন আসে, প্রথম ইকোলজি শব্দটা কে ব্যবহার করেছিল, তার নাম আর্নেস্ট হেকেল। তিনি প্রথম ইকোলজি শব্দটা ব্যবহার করেছেন। তো এটা কিন্তু আমাদের প্রথম ব্যাপার, যে প্রথম ইকোলজি শব্দটা কে ব্যবহার করে। ঠিক আছে, এটা প্রথম ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু কিছু
কোশ্চেন থাকে। কিছু কোশ্চেন বলতে কি, যে সব কোশ্চেন যে কঠিন হবে সেরকম, কিন্তু কিছু কিছু কোশ্চেন ইনফরমেটিভ থাকে, ঠিক আছে, সেগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো এবার এবার ইকোলজি যদি আমি বলি যে ইকোলজি কথার মানে কি বা ইকোলজির মধ্যে কি আলোচনা করা হয়, সেখানে আমরা বলবো যে ইকোলজি কথার অর্থ, এবার ইকোলজি কথার মধ্যে ইকো কথাটা এসছে, সেটা একটা গ্রিক শব্দ, ঐকোস থেকে এসছে, যার কথা হচ্ছে ঘর। তো প্রবাবলি আমরা বলবো ইকোলজি মানে আমরা যেটাকে বলবো যে আমরা ঘর মানে বাড়ি বলতে আমরা ইটের দেওয়ালের বাড়ির কথা বলছি না। আমাদের সঙ্গে আমরা আমাদের যে পৃথিবীতে যেসব জীব গোষ্ঠী বসবাস করে, ভালো করে বুঝবে, কোনো সমস্যা হলে বলবে। পৃথিবীতে যেসব জীব গোষ্ঠী বসবাস করে, এবার এখানে আমরা জীব গোষ্ঠী বলতে কাদেরকে বলি? জীব গোষ্ঠীর মধ্যে আমাদের প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, এছাড়া বিভিন্ন অণুজীব রয়েছে, যেগুলোকে আমরা মাইক্রোবস বলে থাকি। তো এই অণুজীব, পৃথিবীতে যেসব জীবগোষ্ঠী রয়েছে, সেই জীবগোষ্ঠীর মধ্যে একটা যে পারস্পরিক সম্পর্ক, এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, তো রিলেশনশিপ রয়েছে। তো এবারে বলবে স্যার কিভাবে রিলেশনশিপ, পারস্পরিক সম্পর্ক? দেখো কি হয়, যে আমাদের যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এবার প্রাণীরা কি করে, সেই উদ্ভিদের বানানো খাদ্যকে গ্রহণ করে, ঠিক আছে। এবার প্রাণী বা উদ্ভিদ মারা যাওয়ার পরে সেই যে মানে আমাদের যে মাইক্রো নিউট্রিয়েন্টস বা যেসব পরিবেশের উপাদানগুলো, সেগুলো কি হয়, আবার পরিবেশে রিটার্ন করে দিতে হয়। সেই রিটার্ন কে করে, অণুজীব করে। অর্থাৎ এদের তিনজনের মধ্যে একটা বন্ডিং সবসময় কিন্তু কাজ করে, প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের মধ্যে। এই যে পারস্পরিক সম্পর্কটা বোঝার জন্য আমরা বিজ্ঞানের যে শাখায় এগুলোকে নিয়ে আলোচনা করব, সেটাই হচ্ছে আমাদের ইকোলজি। তাহলে ইকোলজি যদি আমাদের বলা হয় যে বিজ্ঞানের কোন শাখার অংশ, আমরা যদি বলি যে বিজ্ঞান, আমাদের যদি আমরা সায়েন্স তো পড়েছি, বিজ্ঞান, বিজ্ঞানের আমরা সাধারণত দুটো ভাগ করি, একটা কি ভৌত বিজ্ঞান, আর একটা হচ্ছে জীবন বিজ্ঞান। সোজা কথা আমরা পড়ি। এবার ভৌত বিজ্ঞানের দুটো ভাগ করি, পদার্থবিদ্যা আর রসায়ন বিদ্যা। আর জীবন বিজ্ঞানের আমরা দুটো ভাগ করি, তিনটে ভাগ করি, আমাদের বায়োলজি, তারপর হচ্ছে বোটানি আর ফিজিওলজি, এভাবে আমরা ভাগ করে থাকি। তো এই যে জীবন বিজ্ঞান যে আমরা পড়ি, সেই জীবন বিজ্ঞানের একটা অংশ বা একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ইকোলজি। ওকে, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এবার দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ড, একদম আশা করবে না যে স্যার এইটা বইয়ে পরীক্ষায় পড়েছি এইভাবে কোশ্চেন আসবে, না এরকম আসবে না। কিন্তু কোশ্চেন কোন দিক থেকে ঘুরিয়ে তোমাকে থ্রো করবে, এটা বোঝা কিন্তু তোমার পক্ষেও সম্ভব। ওকে, তো সেভাবে বুঝে বুঝে পড়তে হবে। তো এই যে ইকোলজি চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের জীবন বিজ্ঞানের একটা অংশ। হুম, অর্থাৎ ইকোলজি, তাহলে আমরা যদি বলি ইকোলজি কি, ইকোলজি আমরা বলবো যে পৃথিবীতে যেসব জীবগোষ্ঠী বসবাস করছে, তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেটা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে আমরা ইকোলজি বলবো। ওকে, ডেফিনেশন হিসেবে আমরা জিনিসটা বুঝলাম। দেখো ডেফিনেশন পরীক্ষায় পড়বে না, কিন্তু এগুলো আমাদের জানতে হবে, কারণ যখন আমাদের পেডাগজি ওরিয়েন্টেড কিছু কোশ্চেন থাকবে, তার মধ্যে এগুলো আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ইকোলজি আমরা পড়বো কেন, ইকোলজি পড়ার আমাদের প্রয়োজনীয়তা কি? কেন আমরা ইকোলজি পড়বো, ইকোলজি পড়ে আমাদের লাভ কি আছে? কোশ্চেন আছে, যেমন অঙ্ক পড়ে আমাদের কি লাভ আছে, আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে পারি, এরকম ইকোলজি পড়ার কি প্রয়োজনীয়তা রয়েছে? তাহলে প্রথমত প্রয়োজনীয়তা কি, যে আমাদের যে সমাজে বা আমাদের যে পরিবেশে বিভিন্ন প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। পরিবেশের প্রতিকূল অবস্থা বলতে কি, বিভিন্ন সময় আমরা দেখেছি যে গ্লোবাল ওয়ার্মিং বা পরিবেশ দূষণের কারণে কি হয়, পরিবেশের হচ্ছে এই যে এখন যে প্রচুর গরম, তার কারণ কি, গ্লোবাল ওয়ার্মিং, আমরা প্রত্যেকেই জানি, বিশ্ব উষ্ণায়ন। তো পরিবেশের যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, তার ফলে আমাদের মানব বা উদ্ভিদ জগৎ বা জীব গোষ্ঠীর ওপরে যে ক্ষতিকর প্রভাব পড়ে থাকে, সেই ক্ষতিকর প্রভাবটাকে আমরা কিভাবে কমাতে পারবো, হ্রাস করতে পারবো, ঠিক আছে, সেটা সম্পর্কে পড়ার জন্য আমাদের, যদি দেখো আমরা যদি পড়াশুনো এইটা পড়ি, তাহলে আমরা কি দেখবো, যে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এর জন্য আমরা কি করতে পারি, আমরা এসির ব্যবহার কম করতে পারি, ঠিক আছে। তারপর মানে বেশি হচ্ছে আমরা গাছপালা লাগাতে পারি। অর্থাৎ এই ধরনের যে পরিবেশ প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় এবং তার যে ক্ষতিকর যে প্রভাব হয়,
সেটাকে আমরা যেভাবে যে পদ্ধতিতে বিজ্ঞানের যে শাখায় হ্রাস করার সম্পর্কে আলোচনা করি, সেটা আমাদের জানার দরকার, সেটার প্রয়োজনীয়তা আমাদের এখানে। এছাড়া আমাদের আরো কিছু সমস্যা হয়, যেমন আমরা যদি বলতে পারি যে আমাদের পরিবেশের সমস্যার মধ্যে বন্যা হয়, ঠিক আছে, বন্যাকে নিয়ন্ত্রণ করতে হয়, বন্যা তাছাড়া কি হয়, খরা হয়, এই যে বিভিন্ন ধরনের পরিবেশের উপর সমস্যা হয়। তো এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আমরা কি করে একটা সুস্থ পরিবেশ গঠন করতে পারি, ঠিক আছে, সেগুলো সম্পর্কে জানার জন্য আমাদের ইকোলজি পড়তে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। বলো, এতটা যে বললাম এর মধ্যে প্রত্যেকে ক্লিয়ার হলে বলবো। ক্লিয়ার? বলো, কোনো প্রশ্ন, কোনো কিছু এর মধ্যে বলবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার এবার দেখো, এবার আমরা দেখবো যে ইকোলজিকে আমরা যদি শ্রেণী বিভাগ করি, যে আমাদের ইকোলজির আমরা যদি শ্রেণী বিভাগ করি, ভাগ করি, ঠিক আছে, শ্রেণী বিভাগ করি, তো এই শ্রেণী বিভাগের মধ্যে কি কি জিনিস দিয়ে আমাদের এই যে ইকোলজি ভাগ রয়েছে। প্রথমত, শ্রেণী বিভাগের মধ্যে আমরা বলবো যে ইকোলজির মধ্যে, ভাগের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমাদের ইকোলজির অংশ হিসেবে আমরা কনসিডার করি। মানে আমি বলতে চাইছি, ইকোলজির মধ্যে যারা অবস্থান করে তার মধ্যে কিছু কিছু জীব থাকে এবং কিছু কিছু জড় পদার্থ থাকে। জীব বলতে এই যে উদ্ভিদ, প্রাণী, মাইক্রোব যারা জীব, আর জড় পদার্থ মানে বিভিন্ন ভৌত পদার্থ, যেমন এই যে সূর্য বলো, ঠিক আছে, বা অন্যান্য যেসব বলো, কোনো পাহাড় বলো, এরাও কিন্তু ইকোলজির পার্ট। অর্থাৎ এই যে জীব এবং জড় উপাদানগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের ইকোলজিকে বা আমাদের যে বাস্তুবিদ্যাকে গঠন করে দেয়। এবার এখানে আমরা একটা জিনিস বুঝবো যে আমাদের যে ইকোলজি সর্বনিম্ন স্তরে, সবচেয়ে ক্ষুদ্রতম স্তরে কি অবস্থান করে, একদম ক্ষুদ্রতম স্থানে অবস্থান করে কি, আমাদের জিন। আমরা শুনেছি জিন সম্পর্কে। তো এই জিন, কয়েকটা জিন নিয়ে কি গঠিত হয়, জিনকে আমরা কি বলে থাকি, জীবের এক ক্রোমোজোমের মধ্যে জিন জিন থাকে, বংশগতি ধারক বাহক আমরা বলে থাকি। এরকম কয়েকটা জিন নিয়ে গঠিত হয় আমাদের একটা কোষ বা সেল গঠিত হয়, থেকেই জানি। কয়েকটা কোষ নিয়ে কি গঠিত হয়, কয়েকটা কোষ নিয়ে গঠিত হয় কলা, বা যেটাকে আমরা টিস্যু বলে থাকি, ঠিক আছে, যেটাকে আমরা টিস্যু বলে থাকি, টিস্যু কালচার, টিস্যু বলে থাকি। কোষ যেটাকে আমরা সেল বলে থাকি। আর জিন তো, জিনের ইংরেজি তো জিন হয়, জিন হয়। কোষ নিয়ে আমাদের কলা বা টিস্যু গঠিত হয়। এবার এরকম কিছু কলা বা টিস্যু নিয়ে গঠিত হয় কি আমাদের বিভিন্ন অঙ্গ, যেগুলোকে আমরা অর্গান বলে থাকি। অর্গান মানে চোখ, কান, নাক, এইসব অর্গান গঠিত হয়। এবার এরকম অনেকগুলো অর্গান নিয়ে গঠিত হয় কি আমাদের একটা জীব, একটা জীব গঠিত। জীব বা যেটাকে আমরা অর্গানিজম বলে থাকি, বা প্রাণী বলে থাকি। অর্গানিজম, জীব বলবো, প্রাণী বলাটা ভুল, যেটাকে আমরা ইংরেজিতে অর্গানিজম বলে থাকি। উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, এরা সমস্ত কিছু হতে পারে। এবার এর উপরে কয়েকটা জীব বা অর্গানিজম, এর উপরে কি হয়, জীব থেকে গঠিত হয় কি একটা প্রজাতি, ঠিক আছে, এটা আরো উপরে যাচ্ছে। প্রজাতির ইংরেজি আমরা কি বলে থাকি, স্পিসিস। প্রজাতিকে আমরা স্পিসিস বলে থাকি। এবার কয়েকটা প্রজাতি নিয়ে কি গঠিত হয়, প্রজাতি নিয়ে গঠিত হয় একটা জনগোষ্ঠী। হুম, প্রজাতি নিয়ে গঠিত হয় কি জনগোষ্ঠী। জনগোষ্ঠীকে আমরা কি বলি, পপুলেশন। আমরা আরো পপুলেশন বলতে আমরা কি, আমরা আরো ডিটেলস আলোচনা করবো, কোনো টেনশন নেই। এবার পপুলেশন থেকে গঠিত হয় কি একটা সম্প্রদায়, হুম, যেটাকে আমরা বলি কি ইংরেজিতে কমিউনিটি বলে থাকি। আমি আলোচনা করব আরো কমিউনিটি আর পপুলেশনে কি পার্থক্য বলবো। এবার এরকম কিছু কমিউনিটি নিয়ে গঠিত হয় কি আমাদের ইকোসিস্টেম। ইকোসিস্টেম, আর ইকোসিস্টেমের বাংলাকে বলা হয় প্রতিবেশ, পরিবেশ নয়, প্রতিবেশ বলা হয়। বাট ইকোসিস্টেম কথাটাই কিন্তু তুলে দেয়, ঠিক আছে, বাংলাতেই ইকোসিস্টেম এইভাবে লিখে দেয়, কিন্তু এর বাংলা হচ্ছে প্রতি। এবার কিছু ইকোসিস্টেম কার অংশ, একটা বায়োমের অংশ। বায়োমের আর বাংলা কিছু হয় না, বাংলাকে বায়োমই বলা হয়, বায়োম। এবার এই বায়োমের যে সবচেয়ে বড় অংশ, সেটা হচ্ছে সর্বশেষ, সেটাকে আমরা কি বলি, বায়োস্ফিয়ার বলে থাকি। দেখো, এত বড় আমি একটা তোমাদের ভাগ বললাম, ঠিক আছে,
বায়োস্ফিয়ার। বলো, এর মধ্যে যদি কোনো অসুবিধা হয়, কিছু যদি বুঝতে অসুবিধা হয়, জিজ্ঞেস করো। তাহলে সর্বনিম্ন স্তরে রয়েছে সবচেয়ে কম ছোট জিন। জিনকে আমরা কি বলবো? সবচেয়ে ক্ষুদ্র, হুম, সবচেয়ে ক্ষুদ্রতম একক, জীবনের ক্ষুদ্রতম একক, এটা কি জিন। তারপর জিনকে নিয়ে গঠিত হয় কোষ, বা এটা কোষ নিয়ে গঠিত হয় কলা, কলা নিয়ে গঠিত হয় অঙ্গ বা অর্গান, অঙ্গ নিয়ে গঠিত হয় জীব বা অর্গানিজম, কিছু জীবকে নিয়ে গঠিত হয় প্রজাতি বা স্পিসিস, কিছু স্পিসিস নিয়ে গঠিত হয় জনগোষ্ঠী বা পপুলেশন, কিছু জনগোষ্ঠী নিয়ে গঠিত একটা কমিউনিটি বা সম্প্রদায়, আর কিছু সম্প্রদায় নিয়ে গঠিত হয় পরিবেশ বা ইকোসিস্টেম, কিছু ইকোসিস্টেম নিয়ে বায়োম, আর বায়োমের সর্বোচ্চ স্তর হচ্ছে বায়োস্ফিয়ার। ওকে, বায়োমকে বা বায়োস্ফিয়ারকে আমরা বলতে পারি একটা বড় 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 বায়ো, বৃহৎ বায়োমকে আমরা বায়োস্ফিয়ার বলবো, বা বৃহৎ ইকোসিস্টেমকে আমরা বায়োম বলবো। বলো, বুঝতে পারলে বলবো। এবার আমি এগুলো সম্পর্কে একটু একটু করে এক লাইন করে করে বলে দেবো এই জিনিসটা কি। হলো, নোট ডাউন হয়েছে? Okay. এবার দেখো, এবার আমি, হ্যাঁ, এবার আমি যে কথাগুলো বলছি এগুলো সম্পর্কে আমি একটু ছোট ছোট করে একটা জিনিস বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা যদি জিনের কথা বলি, তো জিন আমাদের কি রয়েছে, কোষের মধ্যে রয়েছে। জিনকে আমরা বলবো বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক। এটা আমাদের একদম ডেডিকেটেড কোশ্চেন, যে জীবনের বা বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক। ঠিক আছে, আমরা একদম সুন্দর করে একটাই উত্তর দিয়ে দেবো, বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে জিন। একদম সুন্দরভাবে আমরা উত্তর দেবো, কারণ তার প্রতি আমাদের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। এবার জিনের পরে কি হয়, আমাদের যে জীব রয়েছে, আমাদের যে কোষ, সেল গঠিত হয়, সেল কোষ, এগুলো আমাদের হচ্ছে বায়োলজির মধ্যে আমরা পড়বো। এবার জীব, এবার এই যে জীব, অর্গানিজম, জীবকে আমরা কি বলবো? জীব হচ্ছে আমাদের কি বলবো, হ্যাঁ, আহ, হুম, জীবকে আমরা কি বলবো? জীবের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, এবার জীব ছেড়ে দাও, জীবটা বুঝলাম। হ্যাঁ, এবার আমি একটি প্রজাতি নিয়ে এই বাকিগুলো একটু আলোচনা করতে হবে। প্রথমত প্রজাতি বা স্পিসিস জিনিসটাকে কি? দেখো, প্রজাতিকে আমরা ইনসেন্স অফ বলি। প্রজাতি কি? প্রজাতি হচ্ছে জীবের যে শ্রেণী বিন্যাস। তোমরা ট্যাক্সোনমি পড়েছো কিংবা শ্রেণী বিন্যাস পড়েছো কিনা জানি না, আমি একটু বলে দিচ্ছি। যে আমাদের যে শ্রেণী বিন্যাস হয়, সেই শ্রেণী বিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাস জানো তো, ট্যাক্সোনমি, বা এই যে দ্বিপদ নামকরণ, যে বিভিন্ন ধরনের যে ভাগ হয়, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, মনে আছে এই কথাগুলো, এই জিনিসগুলো? ওকে, তো সেই শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। তাহলে প্রজাতির মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি হবে? প্রজাতির ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য হবে, এই প্রজাতির মধ্যে যেসব জীব রয়েছে সেই জীবগুলোর কি হবে, একই ধরনের বৈশিষ্ট্য হতে হবে। খুব ভালো করে বুঝবে, একই ধরনের যদি বৈশিষ্ট্য হয় তখন আমরা সেই প্রজাতি বলবো। যেমন আমরা যে আর্থ্রোপোডা কোন একে বলবো, যদি তাদের যে খণ্ডপদ থাকে তখন আমরা তাদেরকে আর্থ্রোপোডা বলবো। অর্থাৎ সেই একই ধরনের যদি কমন বৈশিষ্ট্য থাকে তখন আমরা তাকে প্রজাতি বা স্পিসিস বলবো। এই জন্য চিংড়িকে আমরা মাছ বলতে পারি না, কেন? কারণ তার মধ্যে মাছের কোনো বৈশিষ্ট্য নেই। সেই জন্য ইনসেক্টস এর বৈশিষ্ট্য রয়েছে, ওই জন্য চিংড়িকে পোকা বলা হয়, চিংড়ি মাছ নয়। আমরা বাঙালিরা বলে থাকি আলাদা কথা। তো যাই হোক, সেই কারণে প্রজাতির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি হবে, জীবের যে বৈশিষ্ট্য হবে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে, তখন আমরা তাকে প্রজাতি বলতে পারি। তাছাড়া কিন্তু আমরা প্রজাতি বলতে পারবো না। ভালো করে বুঝবে, কোনো ডাউট হলে জিজ্ঞেস করবে। এবার প্রজাতির পরে কি আমরা যেটা বললাম, পপুলেশন, বা যেটাকে আমরা বলছি জনসংখ্যা। তাহলে আমরা কোন জিনিসটাকে পপুলেশন বলি? ভালো করে বুঝো, পপুলেশন এর ক্ষেত্রে বলতে হবে যে প্রথমত সেই জায়গায় একটা জিনিস প্রথমে আইডেন্টিফাই করে দিতে হবে, একটা নির্দিষ্ট অঞ্চল। ভালো করে বুঝবে, প্রথমত সেই জায়গায় বলতে হবে নির্দিষ্ট অঞ্চল।
অর্থাৎ স্পেসিফাই করে দিতে হবে একটা অঞ্চল, সেই অঞ্চলের ক্ষেত্রে কোন প্রজাতির সমষ্টি, সেই নির্দিষ্ট অঞ্চলে কোন প্রজাতির সমষ্টিকে আমরা তার পপুলেশন বলবো। এবারে এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ দেখো, আমি যদি বলি যেটা ওয়েস্ট বেঙ্গল, একটা জায়গা দিলাম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টাইগার, ওকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টাইগারের পপুলেশন কত? ধরো 15। তাহলে টাইগার কি শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে? পাশে আমাদের যদি উড়িষ্যার কথা বলি, উড়িষ্যাতেও তো টাইগার আছে। তাহলে উড়িষ্যার টাইগারকে কিন্তু আমরা পপুলেশন হিসেবে বলবো না। কেন? আমরা বলবো ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে টাইগারের পপুলেশন। মানে পপুলেশন বলতে গেলে আমাকে একটা প্রথমেই নির্দিষ্ট অঞ্চল স্পেসিফাই করে দিতে হবে। এবার সেই অঞ্চলের ক্ষেত্রে সেই অঞ্চলে যে প্রজাতির কথা বলা হবে সেই প্রজাতির সমষ্টিকে আমরা পপুলেশন। এবারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লায়নও রয়েছে, তাহলে লায়ন থাকলে ওয়েস্ট বেঙ্গলের লায়নের পপুলেশন, তখন উড়িষ্যায় যে লায়ন আছে সেই লায়নকে আমরা কনসিডার করতে পারবো না, বা সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে টাইগার আছে টাইগারকে আমরা কনসিডার করবো না। তাহলে পপুলেশন বললে আমাদের প্রথমে একটা অঞ্চল স্পেসিফাই করতে হবে এবং একটা প্রজাতি স্পেসিফাই করতে হবে। বলো, বোঝাতে পারছি? প্রত্যেকে ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো তো? বলো। এবার হচ্ছে কমিউনিটি। কমিউনিটি বা সম্প্রদায় বলতে আমরা কি বুঝি? দেখো, সম্প্রদায়ের ক্ষেত্রে যখন আমরা বলবো যে এই সম্প্রদায় বা এই কমিউনিটি রয়েছে, এখানের ক্ষেত্রে কমিউনিটির ক্ষেত্রে একটা জিনিস দেখবে যে এই জায়গাতেও কিন্তু একটা নির্দিষ্ট স্থানের কথা বলা হয়। ভালো করে বুঝবে যে কমিউনিটি আর পপুলেশন ভীষণ সেম জিনিস। তো এখানে একটা নির্দিষ্ট স্থান বলা হবে এবং সেই নির্দিষ্ট স্থানে জীবের সমন্বয়কে বলা হয়। মানে এটা কি? একটা এক্সাম্পল দিই। মানে, এবং এই জীবের সমন্বয়ের মধ্যে আমরা একটা জিনিস প্রতিযোগিতা লক্ষ্য করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ এই যে আমি কথাটা বললাম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে লায়নও রয়েছে, আর ধরো তার সঙ্গে যে হরিণ সেটাও রয়েছে। এবার এই হরিণ আর লায়নের মধ্যে দেখো, লায়ন আর ডিয়ারের মধ্যে একটা খাদ্য খাদকের সম্পর্ক রয়েছে। এবার এই জায়গার মধ্যে দেখো, লায়ন ডিয়ারকে খাবে। এবার যদি সেই জায়গায় লায়ন কমে যায় তখন কি হবে? মানে হরিণের পরিমাণ বেড়ে যাবে, তখন কি হবে? সেখানকার গাছপালা কমে যাবে, গাছপালা ডিয়ার তো প্রচুর খাবে, ফলে সেই জায়গাতেও সমস্যা। অর্থাৎ যখন একটা কমিউনিটি হবে, সেই কমিউনিটির ক্ষেত্রে নির্দিষ্ট স্থান থাকবে এবং সেই জীবের মধ্যে সমন্বয় থাকবে। মানে সেই জায়গায় আমি শুধুমাত্র যে টাইগারের কথা ভাববো সেরকম না, কমিউনিটির মধ্যে আমরা একাধিক মানে পপুলেশনের কথা কনসিডার করবো, যে লায়নের পপুলেশন কত আছে, ডিয়ার এর পপুলেশন কত আছে, সেই জীবের সমন্বয়ে আলোচনা করব এবং তাদের মধ্যে যেন একটা ব্যালেন্স হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তখন আমরা সেটাকে কমিউনিটি বলবো। বুঝাতে পারলাম না? পারলাম না অন্য কোনো এক্সাম্পল দেব? বোঝা যাচ্ছে প্রত্যেকে? স্যার আরেকবার বলুন। কি বলছো? আরেকবার বলবো? ভালো করে বলো। হ্যাঁ স্যার আরেকবার বলুন। ওকে, দেখো, তাহলে আমি বলছি যে সাপোজ ধরো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি দেখলাম টাইগার, বাঘ আছে 50টা, ঠিক আছে, হরিণ ডিয়ার আছে তারপরে ধরো 80টা, মানে হরিণ আছে 80টা। এবার আমি যখন পপুলেশন বলবো তখন আমি কিন্তু টাইগারের পপুলেশন বলবো, যে পশ্চিমবঙ্গে টাইগারের পপুলেশন 50। সেই সময় আমি কিন্তু ডিয়ার বা হরিণের কথা বলবো না। বা আমি যখন বলবো পশ্চিমবঙ্গে হরিণের জনসংখ্যা কত 80, তখন আমি কিন্তু টাইগারের কথা আর বলবো না। এবার আমি যখন কমিউনিটি বলবো যে পশ্চিমবঙ্গে টাইগার মানে বাঘ 50 এবং হরিণ 80 রয়েছে, এর ফলে বাঘ এবং হরিণের মধ্যে একটা কমিউনিটি গঠিত হয়েছে। অর্থাৎ কমিউনিটির মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে একাধিক জীব থাকবে এবং একাধিক জীব একে অপরের সঙ্গে কোনো না কোনো সম্পর্কে আবদ্ধ থাকবে। সেটা হতে পারে খাদ্য খাদকের সম্পর্কে, আবার হতে পারে একে অপরের সহযোগিতামূলক সম্পর্ক, সেভাবেও থাকতে পারে। অর্থাৎ কমিউনিটি মানে একটা টিম, পপুলেশন মানে একটা প্লেয়ার। এবার বোঝাতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার।
নেক্সট, তাহলে আমরা আশা করি পপুলেশন বুঝলাম, কমিউনিটিও আমরা বুঝতে পারলাম। এবার এবার আমাদের কথা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। হোয়াট ইজ ইকোসিস্টেম? ইকোসিস্টেম কি বা বাস্তুতন্ত্র জিনিসটা কি? এবার এখানের ক্ষেত্রে ইকোসিস্টেম বোঝার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে একটা নির্দিষ্ট স্থানের কাছেই যেতে হবে। অর্থাৎ এইটা দেখো কমন ব্যাপার, একটা নির্দিষ্ট স্থান কিন্তু স্পেসিফাই করতে হবে। সেই ইকোসিস্টেমের মধ্যে কি হবে, এই যে জীব রয়েছে, যে জীব রয়েছে, জীব মানে আমি কিন্তু প্রাণী, উদ্ভিদ এবং মাইক্রোব সবার কথা বলছি। জীব এবং যে পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান বলতে কি, আমরা এই যে বললাম যে সাপোজ ধরো এই আহ পাহাড় বলো, পর্বত বলো, নদী বলো, ঠিক আছে, বা আমাদের হচ্ছে সূর্যালোক বলো, এই জীব এবং পরিবেশের মধ্যে যখন একটা সমন্বয় তৈরি হবে এবং এই মানে জীব এবং পরিবেশের মধ্যে একটা যে সম্পর্ক, একটা আন্তঃসম্পর্ক ক্রিয়েট হবে, সেই আন্তঃসম্পর্কের মধ্যে কি হবে, একে অপরের বিনিময় করবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে জীব পরিবেশের জন্য কোনো কাজ করবে, পরিবেশ জীবের জন্য কোনো কাজ করবে, একটা বিনিময় বা এক্সচেঞ্জ কাজ করবে। কিরকম? যে আমি একটা বললাম যে পরিবেশের উপাদান, সাপোজ ধরো আজকে আমি বলছি যে পরিবেশের উপাদানের মধ্যে আমরা বলছি সূর্যালোক। তাহলে সূর্যালোক আমাদের কি, জীবের, আমাদের উদ্ভিদের ক্লোরোফর্ম তৈরি করতে সাহায্য করবে, পাতায় ক্লোরোফর্ম। তাহলে পরিবেশ কি করলো, হেল্প করলো জীবকে ক্লোরোফর্ম তৈরি করতে। এবার জীব কি করবে, লক্ষ্য করবে যে পরিবেশের তাপমাত্রা যাতে প্রচুর বেড়ে না যায়, সেজন্য জীব প্রচুর পরিমাণে বাষ্পমোচন করবে, সালোক সংশ্লেষ করবে। এতে কি হবে, পরিবেশের উপাদানগুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। অর্থাৎ দেখো দুজনেই দুজনকে সাহায্য করছে। যখন জীব এবং পরিবেশের উপাদানের মধ্যে এরকম একটা আন্তঃ সম্পর্ক বা ইন্টার রিলেশন কাজ করবে, তখন আমরা সেটাকে বলবো বাস্তুতন্ত্র। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার নেক্সট, এবার পরের যে টার্মটা আমি বলছিলাম সেটা সেটা হচ্ছে একটা বায়োম। এর পরের যে স্টেজ সেটা আমরা কি বললাম, বায়োমের কথা বললাম। বায়োমের মধ্যে কি রয়েছে বা বায়োম জিনিসটা, বায়োম বুঝতে গেলে আমাদের এখানে দেখতে হবে এই যে ইকোসিস্টেমটা হবে, এটা একটা বৃহৎ ইকোসিস্টেম হতে হবে। অর্থাৎ এর মধ্যে যে জীব এবং পরিবেশের উপাদান হবে সেইগুলোই থাকবে, কিন্তু ইকোসিস্টেমটা একটা বড় ইকোসিস্টেম হতে হবে। মানে তার মধ্যে একাধিক ইকোসিস্টেম থাকবে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যে সাপোজ ধরো আমি একটা ইকোসিস্টেম কনসিডার করছি, যে ইকোসিস্টেমের মধ্যে জীব রয়েছে, মানে কোনো উদ্ভিদ প্রাণীর মানে তোমার হচ্ছে একটা, তোমার ধরো গাছপালা রয়েছে আর সূর্যালোক রয়েছে, সেটা একটা ইকোসিস্টেম হলো। আবার একটা ইকোসিস্টেমের মধ্যে প্রাণী রয়েছে এবং গাছ রয়েছে, মানে কোনো একটা মরুভূমির গাছ রয়েছে। আবার কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে তোমার হচ্ছে কোনো জলজ প্রাণী রয়েছে, জল রয়েছে, জলজ প্রাণী রয়েছে, এবং সেখানে জলের একটা হচ্ছে জল রয়েছে, জলজ প্রাণী রয়েছে। অর্থাৎ এরকম একাধিক ইকোসিস্টেম যখন একসাথে কো এক্সিস্ট করবে, একসাথে থাকবে, তখন আমরা তাকে বায়োম হিসেবে কনসিডার করবো। অর্থাৎ বায়োম মানে, তো হ্যাঁ, বৃহৎ যখন ইকোসিস্টেম হবে তখন আমরা সেটাকে বায়োম করবো। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যদি আমাদের যে সাভানা, সাভানা যে আমাদের হচ্ছে বনভূমি, তুন্দ্রা, সাভানা যে বনভূমি থাকে, এর মধ্যে কি হয়, একাধিক প্রাণী থাকে, একাধিক বিভিন্ন ধরনের যে এক্সাম্পল হিসাবে আমরা বায়োমের বলতে পারি সাভানা বা হচ্ছে তোমার তুন্দ্রা বনভূমি। কি হয়, ওখানে একাধিক তোমার হচ্ছে গাছপালা রয়েছে, সে একাধিক গাছপালা কি হয়, নিজেদের মধ্যে একটা আন্তঃ সম্পর্ক ক্রিয়েট করে। ঠিক আছে, বুঝাতে পারছি প্রত্যেককে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো বায়োমের ক্ষেত্রে কি হবে, একটা এরকম বৃহৎ ইকোসিস্টেম আমরা কিন্তু দেখতে পাবো। এবার আমরা যদি বায়োস্ফিয়ার বলি, তাহলে বায়োস্ফিয়ার হবে এর থেকেও একাধিক এরকম বায়োম থাকবে, সেটাকে আমরা বায়োস্ফিয়ার বলবো। ঠিক আছে, বায়োস্ফিয়ারের মধ্যে এরকম একাধিক বায়োম থাকবে, তাকে নিয়ে আমরা বায়োস্ফিয়ার বলবো। আর বায়োস্ফিয়ারের আরো একটা নাম মনে রাখবে, সেটাকে হচ্ছে ইকোস্ফিয়ারও বলা হয়ে থাকে। অনেক জায়গায় বায়োস্ফিয়ার বলবে না, আমরা বায়োস্ফিয়ার শুনে শুনে প্রচুর অভ্যস্ত। এর কোশ্চেন তোমাদের কঠিন করার জন্য বললো ইকোস্ফিয়ার বলতে কি বোঝে, ওর বলে স্যার স্যার ইকোস্ফিয়ার তো কোনোদিন শুনিনি। ঠিক আছে, তো ইকোস্ফিয়ার যেটা, সেটাই বায়োস্ফিয়ার কিন্তু।
ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবার নেক্সট, এবার আমরা আলোচনা করছি যে আমাদের এই যে বায়োস্ফিয়ারের আমরা যে এই যে ইকোলজির কথা বললাম বা ইকোলজির কথা পড়ছি আমরা, এর ক্ষেত্রে ঠিক আছে, ইকোলজির ক্ষেত্রে আমাদের যে ভাগগুলো করা হয় সেগুলো ভাগগুলো কিন্তু বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে করা হয়। বিভিন্ন তার যে অংশ বা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে করা হয়। যেমন আমরা যেন ছোটবেলায় পড়েছি, তোমাদের যদি আমরা প্রশ্ন করি যে কোন কয় প্রকার, তোমরা কি বলবে? কোন পড়েছো তো, অ্যাঙ্গেল বা কোন পড়েছো তো, কোন কয় প্রকার, কি বলবে? বলো, এটা তো সহজ কোশ্চেন, বলো কোন কয় প্রকার। জানো না কোন কয় প্রকার? বলো কোন কয় প্রকার, বলো। এই রে, ভুলে গেছো? কোন, বলো বলো। 3 প্রকার। কি কি বলো, বলো কি 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 বলো না। আচ্ছা, তাহলে এই যে আমরা যখন পড়েছিলাম যে সাপোজ ধরো ত্রিভুজ পড়েছিলাম, তাই তো? ত্রিভুজ পড়ার সময় আমরা দেখেছিলাম যে ত্রিভুজ কয় প্রকার, কেউ কেউ বলবে সে 3 প্রকার। কি কি? একটা সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ। আবার কেউ কেউ বলবে না স্যার, আবার সমকোণীয় তো হয়। তার মানে কি, কোনো সময় ত্রিভুজকে আমরা কোণের ভিত্তিতে ভাগ করি, কখনো কখনো ত্রিভুজকে আমরা বাহুর ভিত্তিতেও ভাগ করে থাকি। এই যে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সেরকম আমরা এই যে ইকোলজি রয়েছে, ইকোসিস্টেম যে রয়েছে, আমরা ইকোলজি পড়ছি, এগুলোকেও কিন্তু আমরা এভাবে ভাগ করি, অনেক কিছু জিনিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করি। তো প্রথমত ইকোলজিকে আমরা ভাগ করছি কিসের ভিত্তিতে? তার বাসস্থানের ভিত্তিতে। বাসস্থান মানে যেটাকে আমরা বলি তার হ্যাবিটেট, কোথায় বসবাস করছে, তার বাসস্থানের ভিত্তিতে, হ্যাবিটেটের ভিত্তিতে আমরা ভাগ করছি। তো হ্যাবিটেটের ভিত্তিতে আমরা সেটাকে কভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ। প্রথমত একটা হচ্ছে মিষ্টি জলের বাস্তুতন্ত্র, ঠিক আছে, মিষ্টি জলের ইকোলজি। মিষ্টি জল মানে আমাদের যে যে জল আমরা খাই, ঠিক আছে, এটাকে আমরা ফ্রেশ ওয়াটার বলে থাকি। মিষ্টি জল বলতে আমরা যেটাকে ফ্রেশ ওয়াটার বলে থাকি, সেটা অর্থাৎ যারা ফ্রেশ ওয়াটার ইকোলজির মধ্যে বসবাস করছে তাদেরকে আমরা বলছি। নাম্বার 2, যেটা সামুদ্রিক জল, যেটাকে আমরা স্যালাইন ওয়াটার বলে থাকি, মানে মেরিন ইকোলজি বলে থাকি। মেরিন মানে সমুদ্রকে মেরিন বলা হয়, তো সামুদ্রিক, বা এটাকে স্যালাইন বলা হয়ে থাকে, যেহেতু নুন জল থাকে তো স্যালাইন বলা হয়। আর নাম্বার 3, স্থলজ বাস্তুতন্ত্র, যেটাকে আমরা বলি টেরিস্ট্রিয়াল, টেরিস্ট্রিয়াল বলে থাকি। এবার এই যে মিষ্টি জলের মধ্যে কি হয়, আমাদের আবার 2 রকমের ভাগ। মিষ্টি জলের যে বাস্তুতন্ত্র, এটাকে আমরা 2 ভাগে কনসিডার করি। প্রথমে একটা বলা হয় লেন্টিক, আরেকটাকে বলা হয় লোটিক। ঠিক আছে, একটাকে বলা হয় লেন্টিক আর একটা বলা হয় লোটিক। এবার লেন্টিক বলতে আমরা কোনগুলোকে বলছি? লেন্টিক বলতে আমরা কনসিডার করছি যেই মিষ্টি জল স্থির জল, তাকে লেন্টিক বলছি। আর যেগুলো প্রবাহমান হয় সেগুলোকে আমরা লোটিক বলছি। তাহলে স্থির জলের যে মিষ্টি জল, এরকমের উদাহরণ কি হতে পারে? উদাহরণ আমাদের কি হবে? সিম্পলি আমরা বলবো কোনো পুকুর, ঠিক আছে, কোনো হ্রদ, এগুলো হবে। আর প্রবাহমানের মধ্যে কি হবে? আমাদের নদী হবে বা ঝর্ণা হবে। সিম্পল ব্যাপার, কোনো সমস্যা নেই। তাহলে মিষ্টি জলকে আমরা এবার 2 ভাগে ভাগ করছি। আর সমুদ্রিকের কোনো ভাগে নেই, কারণ সমুদ্র সমুদ্রের মতোই রয়েছে। এই জন্য এটাকে আমরা সমুদ্রের যেই অঞ্চলে আমাদের বিভিন্ন ধরনের লক্ষ্য করা যায়, সেগুলোকে আমরা হচ্ছে তার মানে রেন ফরেস্টও কনসিডার করে থাকি, খুব বেশি ভেতরে যেতে হবে না। আর এই যে স্থলজ বাস্তুতন্ত্র, যেখানে বিভিন্ন প্রাণীরা যে স্থলে বসবাস করে, সেগুলোকে আমরা স্থলজ বাস্তু। তাহলে এই যে ভাগটা হলো, এটা হলো তার বাসস্থানের ভিত্তিতে, মানে কোথায় তারা বসবাস করছে, হ্যাবিটেট, সেই বাসস্থানের ভিত্তিতে আমরা ভাগ করছি বা কনসিডার করছি।
প্রথম ভাগ হলো। তাহলে সেকেন্ড ভাগ আমরা কোনটাকে বলবো? এবার দ্বিতীয় ভাগ করব আমাদের হচ্ছে তার জীব বিন্যাসের উপরে, যেটাকে আমরা ট্যাক্সোনমি বলেছিলাম। সেই জীব বিন্যাসের ভিত্তি করে বা ট্যাক্সোনমির উপর ভিত্তি করে, ট্যাক্সোনমির উপর ভিত্তি করে আমরা এটাকে কয় ভাগে ভাগ করছি সেটা আমরা একটু আলোচনা করি। ট্যাক্সোনমি বা জীব বিন্যাসের উপর ভিত্তি করে আমরা এটাকে ক ভাগে ভাগ করছি। প্রথমত আমরা ভাগ করছি যে যারা হচ্ছে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলবো প্ল্যান্ট ইকোলজি, উদ্ভিদ রয়েছে। আর নাম্বার টু রয়েছে প্রাণী, যেটাকে আমরা বলবো অ্যানিম্যাল। একটাকে বলবো প্ল্যান্ট ইকোলজি আর এটা বলবো অ্যানিম্যাল ইকোলজি। অ্যানিম্যাল, ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ ইকোলজি, প্ল্যান্ট ইকোলজি, আর এটা হচ্ছে অ্যানিম্যাল ইকোলজি। তাহলে এই দুটো ভাগ করো, সিম্পল ব্যাপার, কারণ প্রাণী আর উদ্ভিদের ভিত্তিতে আমি ভাগ করে দিলাম ইকোলজিতে। আর নাম্বার থ্রি, 3 নাম্বার কিসের ভিত্তিতে আমরা বের করব? তার সংগঠনের স্তরের উপর। সংগঠন স্তর মানে যেটাকে আমরা ইংরেজিতে বলবো কি, লেভেল অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ভিত্তি। মানে ব্যাপারটা কি, এটা আমাদের একটু বোঝার মতো ব্যাপার, কারণ আগের গুলো দেখো খুব ইজিলি আমরা বুঝে গেছি। এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে এই জায়গাটা বুঝবে। অর্গানাইজেশনের ভিত্তিতে কি, এখানে আমরা ভাগে ভাগ করব। প্রথমত একটা বলবো অটো ইকোলজি, ঠিক আছে, অটো ইকোলজি। আর নাম্বার টু বলবো সিন ইকোলজি। অটো ইকোলজি আর সিন ইকোলজি। অটো ইকোলজি কি, একদম ভালো ভাষায় অটো ইকোলজির কথার অর্থ হচ্ছে প্রজাতি, বা যেটাকে আমরা বলি স্পিসিস। আর সিন ইকোলজির কথার অর্থ হচ্ছে কমিউনিটি, বা যেটাকে আমরা সম্প্রদায় বলে থাকি। আমি একটু আগে প্রজাতি আর সম্প্রদায় আলোচনা করলাম, তো তাহলে এটা থেকে আমরা ভালোভাবেই বুঝতে পারলাম যে কিসের ভিত্তিতে আমরা ইকোলজিকে ভাগ করছি। একটা প্রজাতির ভিত্তিতে, আর একটা তার সম্প্রদায়ের ভিত্তিতে আমরা ভাগ করছি। অর্থাৎ আমরা যখন এই ইকোলজির মধ্যে আমরা এই যে যখন অটো ইকোলজি আলোচনা করব, যখন অটো ইকোলজি আলোচনা করব, সেখানে আমরা কি নিয়ে আলোচনা করব? এই স্পিসিসের মধ্যে আমরা আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করব পৃথক পৃথক জীবের পরিবেশ। সেখানে আমরা আলোচনা করব পৃথক পৃথক জীবের পরিবেশ। মানে আমরা যখন অটো ইকোলজি বলবো তখন বলবো যে মাছের অটো ইকোলজি, সিংহের অটো ইকোলজি, মানে বিভিন্ন যে প্রজাতি রয়েছে তাদের বিভিন্ন পরিবেশ। মাছ জলে বসবাস করে, সিংহ এমন একটা জায়গায় বসবাস করে, বানর একটা জায়গায় বসবাস করে, তার একটা পরিবেশ আলাদা। সেগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব সেটা হবে আমাদের অটো ইকোলজি। অর্থাৎ অটো ইকোলজির মধ্যে পৃথক পৃথক জীব বসবাস করবে, বা পৃথক পৃথক প্রজাতি সেখানে বসবাস করবে পৃথক পৃথক ভাবে, মানে একসাথেও থাকবে, অসুবিধা নেই, কিন্তু তাদের মধ্যে নিজেদের একটা যে প্রজাতি তৈরি হবে। অর্থাৎ সেই জায়গায় প্রত্যেক প্রজাতি বসবাস করবে স্বাধীনভাবে, ঠিক আছে। এমসিকিউতে খুব ভালোভাবে বুঝবে যে স্বাধীনভাবে পৃথক পৃথক জীব বা প্রজাতি যে ভাগে আলোচনা করা হবে, বিজ্ঞানের যে অংশে আলোচনা করা হবে, সেটাকে আমরা অটো ইকোলজি বলবো। ওকে, বলো বুঝতে পারছো না পারছো? অর্থাৎ আমরা যখন অটো ইকোলজি আলোচনা করব, সেখানে আমরা স্পেসিফাই করে দেবো কোনো একটা প্রজাতি সম্পর্কে, যে আমরা বাঘের প্রজাতি সম্পর্কে আলোচনা করছি, তাহলে বাঘের অটো ইকোলজি বা বাঘের স্পিসিস সম্পর্কে আলোচনা করছি। ওকে, আর আমরা যখন সিন ইকোলজি আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করব কমিউনিটি সম্পর্কে। কমিউনিটির মধ্যে আলোচনা করব বিভিন্ন জীবের সম্পর্কে। জীবের মধ্যে আমাদের রয়েছে প্রাণী, উদ্ভিদ, অণুজীব। সবসময় জীব মানে কিন্তু প্রাণী উদ্ভিদ বলবে না, অণুজীবকেও কনসিডার করবে, মাইক্রোবস। অণুজীব না থাকলে কিন্তু কিছুই হবে না। অর্থাৎ এদের মধ্যে আমি যখন আলোচনা করব, তখন আমি এদেরকে সিন ইকোলজি কনসিডার করবো, সম্প্রদায় হিসেবে কনসিডার করবো। বল বোঝাতে পারলাম না পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে পুরো একদম, আশা করি ভালোভাবে আমরা বুঝতে পারলাম। হুম।
বলো, এটা যদি লেখা হয়ে যায় বলো, তারপরে আলোচনা করবো। হয়েছে, এগোবো তাহলে। হয়েছে, হ্যাঁ লেখা হয়ে গেছে। ওকে। এবার দেখো, এবার আমাদের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন, যে আমরা যেহেতু ইকোলজি পড়লাম, ভালো কথা, খুব সুন্দর স্যার তো পড়ে নিলাম, এর আমার কাজে কোথায় লাগে? ঠিক আছে, মানে পড়ে তো আমরা নিলাম, ভালো কথা, এটাকে আমরা কাজে কোথায় লাগাবো? এটা তো কাজে লাগাতে হবে, না হলে আমাদের হচ্ছে কাজে কি লাগবে? হুম? কাজে লাগাতে হবে। সে কাজে লাগানোর জন্য আমাদের রয়েছে ইকোলজির অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ ইকোলজি। ইকোলজির অ্যাপ্লিকেশন, যে ইকোলজিকে ইকোলজি ইসিও এলওএইচই, ঠিক আছে, ইকোলজিকে কোথায় অ্যাপ্লিকেশন, কোথায় কাজে লাগাই? যদি আমরা কাজে না লাগাই, তাহলে সেই ইকোলজির কাজ কি হবে? ইকোলজির একটা অ্যাপ্লিকেশন তো থাকা দরকার, অ্যাপ্লিকেশন না হলে আমরা কোনো জিনিস কেন আলোচনা করব, সেটা আমাদের দরকার। তো ইকোলজির অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমত আমরা এই ইকোলজি পড়ে আমরা কি করতে পারি বা কোথায় যেতে পারি, তার প্রথম ভাগ হচ্ছে আমাদের নাম্বার ওয়ান, অ্যাপ্লাইড ইকোলজি। অ্যাপ্লাইড মানে কি? প্রয়োগ বিদ্যা পড়ব। সেখানে আমরা কোন কোন সাবজেক্ট আলোচনা করব, তার মধ্যে আমাদের ডিফারেন্ট সাবজেক্ট এখনকার দিনে যেগুলো হয়েছে, তার মধ্যে প্রথমত ধরো অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমি একটা সাবজেক্ট রয়েছে, অ্যাগ্রোনমি সাবজেক্ট আমরা ইকোলজি থেকে পড়তে পারি। তারপর আজকে দেখো এগ্রিকালচার, ঠিক আছে, কৃষি, কিভাবে এগ্রিকালচার করলে হবে, এগ্রিকালচার দেখো হাইব্রিড যে ধান থেকে শুরু করে সমস্ত কিছু যে হয়, ঠিক আছে, সেগুলো সব কিন্তু এই ইকোলজির মধ্যে পড়ে, এগ্রিকালচার। তারপর আমাদের হচ্ছে অ্যানিমেল হাজবেন্ডারি, মানে এই যে পোলট্রি থেকে শুরু করে, ঠিক আছে, মৌমাছির চাষ, হ্যাঁ, মাছ চাষ, ফিশারি, এনিম্যাল হাজবেন্ডারির মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে ফরেস্ট্রি, যে বিভিন্ন তোমার যে গাছ, মানে জঙ্গলের গাছপালা, মধু সংরক্ষণ, সেগুলো। তারপরে কি, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, মানে তোমার যে মানে তোমার জঙ্গলের মধ্যে যেসব পশু পাখি রয়েছে, তাদেরকে যে সংরক্ষণ বা তাদেরকে কিভাবে ম্যানেজ করা যাবে, সে বায়োডাইভার্সিটির মধ্যেও রয়েছে। তো এই ধরনের জিনিসপত্র আমাদের সবকিছু রয়েছে এখন অ্যাপ্লিকেশনের, অ্যাপ্লাইড ইকোলজির মধ্যে প্রচুর কিছু। এর মধ্যে আলোচনা করা হচ্ছে প্রেজেন্ট ডেতে, যেটা আমাদের খুব অ্যাডভান্স, সেটা হচ্ছে পপুলেশন ইকোলজি, ঠিক আছে। কারণ সরি, পপুলেশন না, পলিউশন ইকোলজি। আজকের দিনে পলিউশন ইকোলজি ভীষণ ভীষণ মানে গুরুত্বপূর্ণ হচ্ছে। কি হয়েছে, আমরা যে প্লাস্টিক ব্যবহার করছি, সেগুলোকে কিভাবে আমরা আবার রিসাইকেল করতে পারি, সেগুলো সম্পর্কে, বা সেগুলোকে আমরা মানে আমাদের যে বায়োডাইভার্সিটি কনজারভেশন রয়েছে, সেই জিনিসগুলো আমরা কিভাবে এগুলো পড়ে এই সব ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, সেগুলোকে আমরা অ্যাপ্লাইড ইকোলজির মধ্যে আলোচনা করি। ওকে, বলো, বোঝা গেলে বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এবার দেখো, খুব ছোট্ট করে আমি আরেকটা জিনিস বলে দেবো, তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস হবে। সেটা হচ্ছে কি, একদম সিম্পলি ভাষায় আমরা প্রথমে একটা জিনিস আলোচনা করে নেবো, সেটা হচ্ছে পরিবেশ, যেটাকে আমরা এনভায়রনমেন্ট বলে থাকি। তো ছোটবেলা থেকে পড়ে এসেছি যে পরিবেশ বলতে কি বোঝো, যে আমাদের চারিপাশে যে সব জীব অজীব প্রাণীরা রয়েছে, তাদের নিয়ে আমাদের পরিবেশ, এরকম ছোটবেলা থেকে পড়ে এসছো, ভালো কথা। তো এবার পরিবেশ বলতে আমরা সেটাকেই বুঝি, যে আমাদের চারপাশে যারা রয়েছে, প্রাণী হোক, উদ্ভিদ হোক, জীব হোক, জড় হোক, সবাই নিয়ে আমাদের পরিবেশ। ছোটবেলা থেকে এটাই আমাদের শেখানো হয়েছে, কিচ্ছু ভুল শেখানো হয়নি। এবার পরিবেশের মধ্যে আমরা এখানে পড়বো দুটো জিনিসের পার্থক্য। কি? প্রথম আমরা পড়বো আবহাওয়া, ঠিক আছে।
আবহাওয়া কি আর জলবায়ু কি? বলতে পারবে কি পার্থক্য আবহাওয়া আর জলবায়ুর মধ্যে? পড়েছো তো, বলো। আবহাওয়া আর জলবায়ুর মধ্যে কি পার্থক্য বলো। 35 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু। হ্যাঁ, একদম যেটা বইয়ে একদম পড়েছো যে 35 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। মানে সিম্পল ভাষায় আবহাওয়া মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের অবস্থা। মানে আমরা যদি বলি আজকে, তোমরা হয়তো কেউ পুরুলিয়ায় বাড়ি, আজকে পুরুলিয়ার কোনো একটা গ্রামে, যে কোনো একটা গ্রাম বলবে, যে গ্রামে থাকো, পুরুলিয়ার সেই গ্রামে সেই দিনের আবহাওয়া খারাপ, বৃষ্টি, কিন্তু তার পরের দিনে সঙ্গে সঙ্গে দেখো রোদ উঠে যাচ্ছে। কারণ আবহাওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট দিন, আবার কখনো কখনো ক্ষেত্রে নির্দিষ্ট সময়ও হতে পারে, যে বিকেল বেলার আবহাওয়া খারাপ, সকাল বেলার আবহাওয়া, অর্থাৎ সেই নির্দিষ্ট দিন কখনো কখনো নির্দিষ্ট সময়ও হয়ে যায়, ঠিক আছে, আরো স্পেসিফাই ভাবে হয়ে যায় দিন বা সময়, তখন আমরা সেটাকে তার আবহাওয়া বলি। অর্থাৎ আবহাওয়া যেটা হবে সেটা অবশ্যই সবসময় একটা মানে অস্থায়ী ঘটনা হবে, অর্থাৎ সেটা পরিবর্তনশীল, দিনের বেলা গরম, রাত্রেবেলা ঠান্ডা, তাহলে সেটা একটা অস্থায়ী ব্যাপার হবে, একটা মানে টেম্পোরারি সময়ের মতো হবে। আর জলবায়ুর ক্ষেত্রে কি হবে, একটা অবশ্যই জায়গাটা একটা বিস্তীর্ণ এলাকা হবে, বিস্তীর্ণ এলাকা হবে, একটা বড় এলাকা হবে, যে ভারতের জলবায়ু কেমন, ঠিক আছে, সেখানে একটা এলাকাটা খুব বড় হবে, একটা বিস্তীর্ণ এলাকা হবে, এবং সেখানে 30 থেকে 35 বছর, সেই 30 থেকে 35 বছরের যে গড় আবহাওয়া, ঠিক আছে, মানে সেই জায়গায় আমরা দেখেছি 30-35 বছর ধরে সেই জায়গায় সবসময় ঠান্ডা, যেমন আমরা কাশ্মীর বলবো, মানালি বলবো, এইসব জায়গায় কি হবে সবসময় ঠান্ডা, অর্থাৎ সেই জায়গার হচ্ছে গড় আবহাওয়া শীতল প্রকৃতি, সেই জন্য সেই জায়গার জলবায়ু হচ্ছে শীতল প্রকৃতি, কনসিডার করতে পারবে। অর্থাৎ জলবায়ু কি হবে, একটা দীর্ঘস্থায়ী ঘটনা, সেটা কোনো মানে অস্থায়ী কোনো ঘটনা নয়, সেটা একটা দীর্ঘস্থায়ী ঘটনা। এবার এই জলবায়ুকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করি? জলবায়ুকে আমরা ভাগ করি তার তাপমাত্রা, গড় তাপমাত্রা অনুযায়ী। পরীক্ষা আছে যে জলবায়ুকে কিসের ভিত্তিতে করা হয়, তার গড় তাপমাত্রা অনুযায়ী, কেমন তাপমাত্রা সেই জায়গায় থাকে তার ভিত্তি। এবং গড় তাপমাত্রা কিসের ভিত্তিতে পরিবর্তন হয়? আমাদের অক্ষাংশের ভিত্তিতে, যেটাকে আমরা ল্যাটিটিউড বলে থাকি, ল্যাটিটিউড। আচ্ছা, ল্যাটিটিউড লঙ্গিটিউড বোঝো তো, অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝো তো, না বোঝো না? তাদের বলে বুঝিয়ে দিতে হবে। বলো, অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝো তো, না বলতে হবে? আর একটু বুঝিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। দেখো, আমরা যদি এটাকে পৃথিবী ভাগ, এটা আমাদের পৃথিবী, ভালো কথা, সুন্দর আমাদের গোল পৃথিবী রয়েছে, এই পৃথিবীর মাঝ বরাবর, একদম এই মাঝ বরাবর আমি রেড কালারের যে টানলাম, যে সবচেয়ে বড়, এটাকে আমরা বলি কি বিষুব রেখা, বিষুব রেখা, বা এটাকে আমরা বলি নিরক্ষরেখা, ঠিক আছে, বা এটাকে আমরা ইংলিশে বলে কি ইকুয়েটার বলি, বিভিন্ন কিছু বলে থাকি, কোনো অসুবিধা নেই, যে যেভাবে বলতে পারি। আর আরেকটা জিনিস আমি যেটাকে গ্রিন কালারের টানছি, এটাকে আমরা কি বলি, যেটা এইভাবে টানা হয়েছে, এটাকে আমরা কি বলি? মূল মধ্য রেখা বলি তো। দু রকমের হয়, মূল মধ্য রেখা আর এটা নিরক্ষরেখা, এটা মূল মধ্য রেখা। এবার এই মূল মধ্য রেখার প্যারালাল মানে এই হিসাবে এরকম ভাবে আরো আমাদের পরপর টানা হয়ে থাকে, এইভাবে পরপর পরপর থাকে, এই যে গ্রিন কালারের আমি যেগুলো টানছি এর প্যারালাল এভাবে থাকে। আর এই নিরক্ষরেখার প্যারালাল ভাবে কিন্তু এরকম ডট 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 আমাদের এরকম থাকে, থাকে তো, এইভাবে দাগ থাকে তো নাকি? এরকম ভাবে আমরা কনসিডার করে থাকি 1 ডিগ্রি 2 ডিগ্রি করে করে। তার মানে যেই রেখাগুলো নিরক্ষরেখার সমান্তরাল হবে সেগুলোকে আমরা বলবো অক্ষরেখা, বা ইংলিশে আমরা বলবো ল্যাটিটিউড। আর যেগুলো মূল মধ্য রেখার প্যারালাল বা হবে সেগুলোকে আমরা বলবো দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। এবারে ক্লিয়ার? ওকে, এবার এইটাকে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড বলতে। এবার ল্যাটিটিউড লঙ্গিটিউডের সুবিধা কি? দেখো, এই যে দুটো জিনিস, এই যে আমি একটা দেখো গোল পয়েন্ট এরকম পয়েন্ট করলাম, এই ক্ষেত্রে আমি একটা বুঝলাম
যে এই জায়গায় একটা ল্যাটিটিউড মানে একটা অক্ষরেখা আর একটা দ্রাঘিমা রেখা দেখো মিলিত হয়েছে। তার মানে আমি এটা দেখে বলতে পারি এটা কত ডিগ্রি অক্ষরেখায় কত ডিগ্রি দ্রাঘিমা রেখায় আছে, সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি যদি বলি, সাপোজ ধরো এই যে আমি যদি বলি দেখো এটা পৃথিবী, এটা মাঝখান দিয়ে অক্ষরেখা গেছে, এইটা ধরো আমাদের 23.5 ডিগ্রি। এবার আমি যদি বলি একটা বিন্দু যেটা 23.5 ডিগ্রির উপরে আছে, তাহলে সেটা কত হবে? এই রেখাটার উপরে যে কোনো বিন্দু হতে পারে, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু আমি যদি বলি এর প্যারালাল, যেটা আমাদের ধরো হচ্ছে সাপোজ ধরো 88 ডিগ্রি, ঠিক আছে, 88 ডিগ্রি, এটা ধরো এটা আমাদের ইস্ট, এটা আমাদের হচ্ছে ধরো সরি এটা আমাদের নর্থ, 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে ইস্ট, পূর্ব পশ্চিম হয়। তাহলে আমি যদি বলি কোনো একটা পয়েন্ট বা কোনো একটা অংশ যেটা 23.5 ডিগ্রি নর্থ উত্তর এবং 88 ডিগ্রি ইস্টে আছে, তাহলে সেটা একমাত্র এই পয়েন্ট হবে, আর কি কোনো পয়েন্ট হবে? হবে না। তাহলে প্রপার কোনো জায়গার যদি আমরা মানে অংশ বা কোনো জায়গার মানে জায়গা নির্ধারণ করতে চাই, তার জন্য আমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম গুরুত্ব কি? কোনো জায়গার অবস্থান নির্ণয়ন করার জন্য অক্ষরেখা দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। ক্লিয়ার? 100% ক্লিয়ার হলো আশা করি। এবার আমি এখানে এই জায়গাতে একটু লিখবো, যেটা তোমরা একটু ভালো করে বুঝবে। কোনো সমস্যা হলে অবশ্যই বলবে, হ্যাঁ? সবসময় প্রশ্ন করার স্বাধীনতা রয়েছে, যে যেটা বুঝতে পারবে না অবশ্যই জিজ্ঞেস করবে। এবার এই যে আমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা রয়েছে, সেই অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে মাঝ বরাবর চলে গেছে পৃথিবীর, এই যে মাঝ বরাবর চলে গেছে, এটা আমাদের 0 ডিগ্রি। সুন্দর, কোনো অসুবিধা নেই। এর পর উপর দিয়ে গেছে আমাদের 23.5 ডিগ্রি, এর উপর দিয়ে গেছে 66.5 ডিগ্রি, এর মাঝে মাঝে দেখো অনেক কিছু আছে, আর একদম উপরে আছে 90 ডিগ্রি। এরকম সেম নিচেও আছে 23.5 ডিগ্রি, এর নিচে আছে 66.5 ডিগ্রি, এর নিচে আছে এর নিচে অতটা বড় হবে না, এর নিচে ছোট্ট করে আমাদের আছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে 0 ডিগ্রির উপরে যেগুলো আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? নর্থ, মানে উত্তর। এই যে এখন নর্থ লিখেছি, এটাও নর্থ। তাহলে এটা হচ্ছে আমাদের সাউথ, দক্ষিণ, আর এটা হচ্ছে আমাদের সাউথ বা দক্ষিণ। তাহলে এই যে 23.5 ডিগ্রি নর্থ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। জানি তো না জানি না? হ্যাঁ স্যার। কর্কট ক্রান্তি রেখা, যেটাকে আমরা ইংলিশে বলি ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। আর যেটা 23.5 ডিগ্রি সাউথ গেছে, সেটাকে আমরা বলি মকর ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বলা হয়। ট্রপিক টিআর হয়, হ্যাঁ, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এবার এই যে এটা টোটাল মানে যদি আমরা ক্লাইম ভেবে থাকি, এবার এর মধ্যে দেখো, এর মধ্যে এই যে 0 থেকে 23 থেকে এর মধ্যে এই যে ভেতরের অংশটা রয়েছে, এই যে সূর্যরশ্মি সারা বছর মানে যেটাকে আমরা বলবো লম্ব ভাবে এ দিয়ে থাকে, লম্ব ভাবে তোমার তাপমাত্রা দিয়ে থাকে, সেই জন্য এই জায়গাটাকে আমরা বলি কি ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল কোন জায়গাটা? আমাদের মোটামুটি 0 থেকে উভয় দিকে 23.5 ডিগ্রি, এটাকে আমরা বলি ক্রান্তীয় অঞ্চল। বলো কি বলছো, বলো। সাউথ। নর্থ সাউথ এই পুরো অংশটাকে আমরা বলবো ক্রান্তীয় অঞ্চল, কারণ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ে। এবার এই যে উপরের অংশ, এরপরে যে মাঝখানের অংশ মানে 23.5 থেকে 66, মানে কর্কট ক্রান্তির উপরে, আর এই জায়গাটাকে বলে সুমেরু বৃত্ত। মানে নর্থকে বলা হয় সুমেরু বৃত্ত, আর এটাকে বলে কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। তো এই জায়গায় মানে তোমার যে কর্কট ক্রান্তি আর সুমেরু বৃত্ত যে মাঝামাঝি অংশ, সেই জায়গাটাকে কি বলা হয়? সেই এটা ক্রান্তীয়, আর এই মাঝের অংশটাকে বলা হয় উপক্রান্তীয়, এটাকে বলা হয় উপক্রান্তি। আচ্ছা, এইভাবে ভাগ না, এটাকে তোমরা নাতিশীতোষ্ণ করো, তোমরা নাতিশীতোষ্ণ তিনটেই ভাগই করো, বেশি ভেতরে যেতে হবে না। এই জায়গাটাকে আমরা বলবো কি নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ। আর এখানেও তোমার হচ্ছে এর মধ্যে মকর ক্রান্তি আর কুমেরুর মধ্যে এই জায়গাটাকে আমরা বলবো নাতিশীতোষ্ণ।
আর একদম উপরে মানে সুমেরু বৃত্তর উপর থেকে 90-এর মধ্যে এই জায়গাটাকে বলা হয় আর্কটিক। আর্কটিক। আর এই জায়গাটাকে নিচে রয়েছে আন্টার্কটিকা, এই জন্য এটাকে বলা আন্টার্কটিক। আর্কটিক আর আন্টার্কটিক। বলো, বুঝতে না পারলে বলো। আর্কটিক অঞ্চল আর আন্টার্কটিক অঞ্চল। Okay? এবার কিছু কিছু বইতে আবার দেখবে ভাগ আছে, আমি বলে দিচ্ছি। কিছু কিছু বইতে ভাগ হিসেবে কিভাবে করা আছে, 0 থেকে 20 করে ভাগ আছে, এরকমও পাবে। 0 থেকে 20 প্রান্তীয়, ঠিক আছে, সেটাও ভুল নয়, সেটাও ঠিক। 20 থেকে 40 উপক্রান্তীয়, এভাবে আছে। তারপর তোমার 40 থেকে 60 নাতিশীতোষ্ণ। তারপর তোমার হচ্ছে 60 থেকে 80 বা 90, এটা হচ্ছে তোমার আর্কটিক অঞ্চল, মানে উত্তরে হলে আর্কটিক আর নিচে হলে আন্টার্কটিক। এটাও আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রমিনেন্ট ভাবে আমরা যে ভাগ করি সেটা হচ্ছে এইটা। বলে বুঝাতে পারলাম না পারলাম? 20-40 বুঝতে পারছো তো? অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটাই নর্থ সাউথ। হ্যাঁ স্যার। এবার ক্রান্তীয় অঞ্চলের টেম্পারেচার একটু বেশি থাকে সবসময়, 24 ডিগ্রির বেশি থাকে, ঠিক আছে। গ্রেটার দেন 24 ডিগ্রি থাকবে, 24 ডিগ্রির সবসময় হচ্ছে বেশি টেম্পারেচার থাকবে ক্রান্তীয় অঞ্চলের মানে টেম্পারেচার 24-এর বেশি থাকবে। আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্ষেত্রে যে তাপমাত্রা, সেটা সাধারণত 7 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকে। আর আর্কটিক অঞ্চলের তাপমাত্রা মোটামুটি 7-এর নিচে থাকে, 7 ডিগ্রির হচ্ছে নিচে থাকে। 0 কোনো মাইনাসে চলে যায়, 7-এর নিচে যদি থাকে তখন সেটা আমাদের আন্টার্কটিক বা আর্কটিক অঞ্চলে থাকে। এই হচ্ছে আমাদের ব্যাপার। বলো, ক্লিয়ার হলে বলো। একটু পরিষ্কার বলো, একটু জোরে বলো বাবা, বলছো। বলছো আর্কটিক আর আন্টার্কটিকে কি একই রকম তাপমাত্রা থাকবে, এটা বলছো? হ্যাঁ হ্যাঁ, এরকমই থাকবে, যেহেতু ওই জায়গায় বরফ পড়ে, তো তো মোটামুটি 7 ডিগ্রির নিচে থাকে। গুলোতে 0 থাকে, মাইনাসই থাকে। যত তুমি আরো মানে এর দিকে যাবে, পোল বা তোমার হচ্ছে মেরু অঞ্চলের দিকে যাবে, তত তোমার টেম্পারেচার আরো ঠান্ডা হবে। তো মোটামুটি দেখো, আজকে আমরা অনেকগুলো জিনিস আলোচনা করলাম। এবার এগুলো দেখো তোমরা আজকে লিখেছো, নোট ডাউন করেছো, বা যদি কোনো পুরোনো বই থাকে সেখান থেকে পড়বে, হ্যাঁ, দেখবে জিনিসগুলো সম্পর্কে। পরের দিন আমি কি পড়াবো আগে থেকে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে আসতে পারো, কোনো সমস্যা নেই, একটু দেখে আসতে পারো। পরের দিন আমরা পড়বো যে আমাদের যে মানে পরিবেশ গঠনের জন্য বিভিন্ন যে মন্ডল রয়েছে। নেক্সট দিনের ক্লাস হবে পরিবেশের মন্ডল, পরিবেশ গঠনকারী মন্ডল। আমি এখানে লিখবো, এই হচ্ছে পিডিএফটাতেই লিখবো পরিবেশ গঠনকারী মন্ডল, মানে যার মধ্যে আমরা প্রথমে যে আমাদের ভূত্বক রয়েছে, আমাদের ক্রাস্ট, ভূত্বক সম্পর্কে আলোচনা করবো, যেটাকে আমরা শিলামণ্ডল বলি। তারপর আমরা বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব, তারপর কিছুটা আমরা বায়ুমণ্ডল সম্পর্কেও আলোচনা করব। এটা আমাদের পরের দিনের আলোচনা ক্লাস হবে, যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ভূত্বকের বিভিন্ন স্তর, যেগুলো জিওগ্রাফির মধ্যে থাকে, আমরা যতটা প্রয়োজন ততটুকু আলোচনা করব, ঠিক আছে। মানে যতটা আমাদের প্রয়োজন ততটুকুই আমরা আলোচনা করব। হুম, সেগুলো আমাদের একটু পড়তে হবে, হ্যাঁ। এবার তারপরে যদি এখান থেকে মানে সম্ভব হয়, তাহলে আমি এখান থেকে আলোচনা করে দেবো যে ভূত্বকের মধ্যে যে বিভিন্ন যে সয়েল প্রোফাইল হয়, যে মৃত্তিকার বিভিন্ন স্তর থাকে, সেগুলো যতটা প্রয়োজন হবে আমি সেভাবে এখান থেকে লিখে দেবো। এগুলো দেখো পুরো একটা বইতে তোমরা পাবে না, বিভিন্ন জিওগ্রাফি বইতে থাকবে, এই বইতে থাকবে, কিন্তু এগুলো আমাদের পড়তে হবে, বুঝতে পারছো? এগুলো তোমরা একটা বই থেকে কখনোই পাবে না যে স্যার এই কোন বই পড়লে স্যার পেয়ে যাব, পাবে না ওইভাবে। কারণ ওইভাবে একটা বই থেকে কোথাও কখনো খুঁজে পাবে না, বিভিন্ন বই থেকে কালেক্ট করে পড়তে হবে। তো এটা তোমরা দেখবে পরিবেশ গঠনকারী বিভিন্ন মন্ডল, যেটা আমরা পরের দিন ডিসকাশন করবো। ওকে, হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এমসিকিউ ডিসকাস করবো। ক্লিয়ার করতে গেলে স্যার এটা পিডিএফ পাওয়া যাবে না? এখন হবে না, এটা আমি পরে দেবো। পিডিএফ এখন আমি বললাম, এখন ক্লাসে নোট ডাউন করো, বিভিন্ন বই থেকে পড়ো। আমি এই মুহূর্তে পিডিএফ দেবো না, এই কারণে যদি পিডিএফ পেয়ে যাও তোমরা এক্সট্রা কোনো জায়গা থেকে পড়বে না, এটা তোমাদের জন্য খুবই ক্ষতিকারক। পিডিএফ পড়ার জন্য আমি অবশ্যই দিয়ে দেবো, একদম সাজানো গোছানো পিডিএফ দিয়ে দেবো।
প্রিন্ট আউট করে পড়বে, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে বাবু সেটা করবো না। এই মুহূর্তে যদি করো পড়তে পারবে না। কারণ কি বলতো, আমি যেটা দিয়ে দেবো একটু সাজেস্টিভ থাকবে, একটু কম থাকবে, একদম ডিটো থাকবে। তোমার মনে হলো স্যার ওইটা পড়লেই হয়ে যাবে, না বাবা ওইটা পড়লে হবে না। কি বললাম বুঝতে পারছো তো? হ্যাঁ এখন যতটা সম্ভব পড়ো, যখন ক্লাস হয়ে যাবে কিছুটা হবে, আমি পিডিএফ নোটস আমি অবশ্যই দিয়ে দেবো প্রিন্ট আউট করার জন্য, ঠিক আছে? তখন পড়ো। এখন বিভিন্ন বই থেকে পড়ো, বুঝে গেল?